এখন দেখো আমাদের এই যে পরবর্তী সেশনে আসে আমরা এই সরল স্পন্দিত স্পন্দন গতির সংজ্ঞামূলক অংশটি তো আমরা ভালো করে অবশ্যই পড়বো এবং সেখানে প্রয়োজন হলে আমরা ব্যাখ্যা দিয়ে বলবো। বাট পরবর্তী যে অংশগুলো আছে আমাদের তো সেটি দেখতে হবে। তো সেই অংশগুলো শুরুতেই আছে তোমার তরঙ্গ। তো তরঙ্গর সংজ্ঞা আমি একটু আগে দিছি যে পর্যাবৃত্ত আন্দোলন যা শক্তি এবং তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে, এবং এখানে এটা কিন্তু লেখাও আছে, ভালো করে দেখো, আছে না? এই যে দেখো জি লেখা স্যার। আছে পর্যাবৃত্ত আন্দোলন তার শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে। তো এখন ধানের গাছে যখন বাতাস বয়ে যায়, ধান গাছ বা তার শীষ নিজের জায়গা থেকে দুই দিকে দোলে আর বাতাসটা বয়ে যায়, যে ঠিক শব্দের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তাই, মাধ্যমের কণাগুলো নিজের জায়গা থেকে অনবরত দুলবে বাট এটি স্থান পরিবর্তন করবে না। বুঝতে পারছো কি? জি স্যার। তরঙ্গের মূল বৈশিষ্ট্যগুলো এখানে তুমি যদি পড়ো তাহলে তার মধ্যে তোমার 2 নম্বরটা ছাড়া বাকিটা তুমি বুঝতে পারবা। 1 নম্বরটা অবশ্যই বুঝবা, মাধ্যমের কণার মানে কি কণার কম্পনের ফলে বা শব্দের ফলে এটি সৃষ্টি হয়, এই আরো অন্যান্য যা যা লেখা আছে। বাট তরঙ্গের মাধ্যমের কণাগুলোর ক্ষেত্রে স্পন্দনের ক্ষেত্রে বলা হয়েছে কণাগুলোর স্পন্দন আর তরঙ্গের যে বেগ সেটা কিন্তু পরস্পর আলাদা। এই জায়গাটা কিন্তু খুবই সূক্ষ্ম এবং এটি সূক্ষ্মভাবে বুঝতে হবে। সবাই আগে এই লাইনটা পড়ো, দেখো তোমরা বুঝতে পারো কিনা, তারপর আমি বুঝাবো। বুঝতে পারছো কি আমার কথা? জি স্যার। তাহলে এখানে যে মানে মূল বিষয়টি বলা হচ্ছে সেটি আমরা আসলে কতটুকু বুঝতে পারছি। আমি একটা ছবি এঁকে দেখাই। এই যে 2 নম্বরে যে লেখা আছে যে স্পন্দনের বেগ থেকে এটি আলাদা, এই জিনিসটা আসলে কি? ওই লাইনটা কিন্তু একটু হিজিবিজি লাগছে না তোমার কাছে? দেখো তো। জি স্যার। আচ্ছা আমি দেখাচ্ছি এটা। ধরো তরঙ্গ, আসলে শব্দ তরঙ্গ কিন্তু এরকম নয়, বাট আমি বোঝার জন্য কিন্তু এই তরঙ্গটা আঁকাচ্ছি। এই যে দেখো আমি এই বরাবর মনে করতেছি যে এটি শক্তি বা তথ্যগুলো চলে যাচ্ছে, তো শক্তি বা তথ্যগুলো এই বরাবর যাচ্ছে, এটার বেগ তোমাদের নতুন বই অনুসারে প্রায় 330 মিটার পার সেকেন্ড, আগের বই ধরলে 332 মিটার পার সেকেন্ড, এরকম বিষয়টা আছে। তো এটা সব জায়গাতেই এই বেগেই কিন্তু তরঙ্গ ছুটতে থাকে। কিন্তু এই মাধ্যমের কণাগুলো দেখো এখানে কম্পন কম, এখানে কম্পন আরো বেশি, এখানে কম্পন আরো বেশি, এখানে কম্পন কম, এই জায়গায় কম্পন কিন্তু আরো কম, এবং এখানে কম্পন হলো 0। কার কম্পন এটা বলো তো? স্যার ওই স্থানের কণার কম্পন। ইয়েস, ওই যে বায়ুকণা। বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে এখন তুমি বলো, এখানেও শব্দের বেগ 330, এখানেও শব্দের বেগ 330, সব জায়গায় বেগ এক, কিন্তু মাধ্যমের বেগ এক হলেও ওই মাধ্যমের ভিতরে যে কণাগুলো আছে সেটার কি স্পন্দন কি এক হবে? কম্পন কি এক হবে? না দেখো তো। স্যার, তাই এক হবে না বলেই তো এটা হচ্ছে একটা জিগজ্যাগ তরঙ্গ হচ্ছে, এক হলে তো এটা তরঙ্গ সৃষ্টি করতে পারতো যাই না। হোক, উল্টো দিকে হলেও তো তোমার যদি এক হতো তাহলে তো বলা যেত জি যে স্যার। দিক আলাদা তার মান এক। ঠিক আছে তো? জি স্যার। ওই লাইনটার মানে মনে হয় এখন বুঝছো। এখানে যে বলছে সাম্যাবস্থানে কণাগুলোর বেগ সবচেয়ে বেশি। এই দেখো এই যে সাম্য অবস্থান মানে যে মাঝখানেরটা, এই যে এটার নাম সাম্য অবস্থান। ভালো করে মনে করো, দেখো এই যে এটা যে দুলতেছিল সরল দোলক, সরল দোলকের সাম্য অবস্থান কি মাঝখানে ছিল না? ভালো করে দেখো তো, এটা সাম্য অবস্থান না? তো এখানেও কণাটা যে দুলতেছে তার সবচেয়ে মিডল পজিশনের অবস্থানটা কি সাম্য অবস্থান না? তাহলে এই সাম্য জি স্যার। অবস্থানে ধরো এই, ধরো আমি এই পাশাপাশি বলি,
এটার বেগ ধরো 2 একক, তাহলে এটার বেগ কি মাঝখানেটা 3 একক হবে না? কারণ ওটা তো বড় অসাইতে। এখানে কণাটা হচ্ছে অলরেডি তীর চিহ্নের মাথায় নেমে আসছে, মানে আপনি যে তীর চিহ্নটা আঁকছেন ওখানে তো কণাটা হচ্ছে কোথায় অবস্থান করতেছে, তীর না, তীর কণা চিহ্নের মানে মাথায়। এখানে বায়ু কণা, ওই মাধ্যমের কণাগুলোর বেগ তোমার এখানে এখানে সবচেয়ে কম, এই যে এই জায়গায় সবচেয়ে কম, এখানে একটু করে বেগ হয়েছে, এখানে তার আরেকটু হয়েছে, এখানে তার আরেকটু হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে তোমার এই যে এই জায়গায়, এই যে এখন যেখানে টান দিচ্ছি। কথা বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পারছি। এই সাম্য অবস্থান মানে এই দিক থেকে এই জায়গাটা, এটাও না এটাও না, মাঝখানেরটা। এখন ক্লিয়ার আশা করি। জি স্যার। তাহলে আমার মনে হয় তুমি ওই টপিকটা আবার দেখো, মনে হয় আশা করি আরো ভালো বুঝতে পারবা। লেখা আছে এখানে, তরঙ্গ বেগ কণাগুলোর স্পন্দন থেকে আলাদা, মাধ্যমে সব জায়গায় তরঙ্গ বেগ 330 বা 32 মিটার পার সেকেন্ড, কিন্তু কণাগুলোর বেগ কিন্তু এক না। কি ক্লিয়ার কি এখন? জি স্যার। ওইটা নিয়ে আর কোনো প্রবলেম আছে দেখো? না স্যার। আচ্ছা, এখন আমি পড়া মোটামুটি তোমার শেষ দিকে চলে আসছি, আর দুই একটা সংজ্ঞা পড়ে দিই তোমার, আজকে ইনশাল্লাহ আমি পড়াটা ক্লোজ করব। পূর্ণ স্পন্দন, এটা তোমার জানা আছে, এই কম্পনশীল কোনো বস্তু কণার একটি পরিপূর্ণ পর্যায় বা দোলন শেষ করলে সেটি হয় হলো পূর্ণ স্কম্পন। তার মানে আমি সরল দোলকের ক্ষেত্রে তুমি যদি এটি দেখো, তাহলে এটা যে পথে যাত্রা করবে সেই পথেই কিন্তু ফিরে আসবে। অর্থাৎ আমরা যদি এ দেখি, এ থেকে এটি বি তে গেল, আবার বি থেকে এটি কোথায় আসলো, এ তে আসলো। কথা বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে এই যে কণাটা এ থেকে বি গেল, বি থেকে এতে আসলো, তাহলে এটাকে উল্টো দিকে ব্যাক করলো না? জি স্যার। আচ্ছা, তার মানে এটা যে যে তত পথ গেছে আবার উল্টো দিকে অত পথে ফিরে যাচ্ছে, এই কথাটা এখানে বলছে। যাত্রা শুরু করে আবার ওই পূর্বের অবস্থানে একই দিক থেকে যদি ফিরে আসে, তাহলে সেটির নাম হলো পূর্ণ স্পন্দন। 1 নম্বর সংজ্ঞাটা মনে হয় ক্লিয়ার। জি স্যার। তারপরে লেখা আছে পর্যায়কাল, এটির সংজ্ঞা তুমি জানো, যে একটি পূর্ণ পর্যায় সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটি হলো বলা হয় পর্যায়কাল অথবা দোলনকাল। তারপরে লেখা আছে কম্পাঙ্ক, প্রতি সেকেন্ডে এটি যত কম্পন সম্পন্ন করে সেটিকে বলা হয় কি? কম্পাঙ্ক। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখানে আমি বিস্তারটা এই মুহূর্তে দেখাচ্ছি না, দশাটা দেখাই। তরঙ্গ দৈর্ঘ্য আর বিস্তারটা আমরা ইনশাল্লাহ নেক্সট দিনে দেখবো। দশা হলো কোনো কণার সার্বিক অবস্থা বা সম্মুখ অবস্থা বলা হয়। সম্মুখ মানে কিন্তু সামনের অবস্থা না, স্যার সম্মুখ নির্দিষ্ট সময়ের। না, সম্মুখ মানে হলো সার্বিক অবস্থা। কোনো গতিশীল কোনো কণার সার্বিক অবস্থা মানে ওই কণাটির বেগ, তার ত্বরণ, তার সরণ, এগুলোকে বলা হয় তার হলো দশা। এই দশা বলতে যেমন গতিশীল কণার এখানে এই বেগ সংক্রান্ত রাশিগুলো তার দশা। এই যে পরীক্ষা সামনে আসছে, এখন তোমার যদি আঙ্কেল বাসায় আসে, এসে যদি জিজ্ঞেস করে মা তোমার পড়ার অবস্থা কি, হ্যাঁ তুমি হয়তো বললে দেখেন আসলে অঙ্ক একটু একটু পারি, বিজ্ঞান তো ঠিক মতো দেখতেই পারি না, তার মধ্যে পদার্থ রসায়ন দেখেই মাথা ঘোরে, ইংরেজি তো আমি কিছুই শেখা হয়নি, এইরকম কথা যদি শোনে, তাহলে তোমার ওই আঙ্কেল তোমার আম্মু আব্বুকে ডেকে বলবে কি, "এই কি রে উমুক, তোর মেয়ের দশা তো গেছে", বলবে কিনা? জি স্যার। এখানে এখানে তোমার দশা বলতে কি বোঝানো হচ্ছে? মানে পরীক্ষার প্রস্তুতির সম্মুখ অবস্থা। তার মানে এটি তোমার সার্বিক অবস্থাকে নির্দেশ করা হচ্ছে। ঠিক বললাম কি? জি স্যার। এত অবস্থায় বুঝাচ্ছে তুমি কেমন অবস্থানে আছো, তোমার অবস্থার, নাকি অবস্থা বোঝাচ্ছে না অবস্থার কন্ডিশন বোঝাচ্ছে?
আসলে প্রকৃত মানে সবকিছু হচ্ছে মানে কি এটা হচ্ছে সম্পূর্ণ, হ্যাঁ মানে একটা সার্বিক দশা আর কি। সার্বিক অবস্থা, ইয়েস ইয়েস, আমি কিন্তু এটি 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 মিন করছি যে আমাদের অবশ্যই একটি একটা সার্বিক অবস্থা প্রকাশ করবে। এই সার্বিক অবস্থা প্রকাশ করার সময় আমরা এই শব্দটি ব্যবহার করি, সেটি হলো দশা। তা আশা করি আমাদের মূল পড়াটি কমপ্লিট। আজকের আর কোনো প্রশ্ন আছে কি তোমার এ পর্যন্ত যা না পড়ালাম? স্যার, না স্যার। তাহলে আমরা এখানে সমাপ্ত করছি। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ কথা বলবো। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।